ফিরেলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট, আর আমরা আজকে নজর রেখেছি পাহলগাঁওয়ের ঘটনার দিকে। আর এই মুহূর্তে আপনাদের আগেই জানিয়েছি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে, বিশেষ করে ভারতের প্রত্যেকটি মানুষের নজর রয়েছে এই বৈঠকটির দিকে, যেখানে প্রধানমন্ত্রী চেয়ার করছেন এই বৈঠকে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, প্রধানমন্ত্রীর মুখ সহ প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এবং যারা এই মিটিংয়ে রয়েছেন প্রত্যেকে দেখুন, প্রত্যেকের মুখগুলোকে দেখুন, যে এই যে এত বড় হামলা, এই হামলার জবাব দেওয়ার জন্য প্রত্যেকটি পলক পড়ছে যারা এই মিটিংয়ে রয়েছেন। দেখুন ভালো করে ছবিটাই ভালো করে বুঝুন যে প্রত্যেকে গভীর আলোচনায় রয়েছেন এবং বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হচ্ছেন। কারণ অমিত শাহ ঘটনাস্থলে গিয়েছিলেন, এনএসএ ডোভাল প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নজর রাখছেন এবং যারা এই বৈঠকে রয়েছেন, এই যে দেখুন এখানে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, আমরা একটু আপনাদেরকে চিনিয়ে দেখার চেষ্টা করি। এখানে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন একদম কোনায় প্রধানমন্ত্রীর পাশেই। তারপরে রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, পাশেই রয়েছেন এনএসএ ডোভাল। আপনাদের এই পাশে দেখায়, এখানে রয়েছেন অমিত শাহ, এখানে রয়েছেন অন্যান্য বিদেশ মন্ত্রকের বিভিন্ন আধিকারিক এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, এই বৈঠকটিকে বলা হয় যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক। এবার আপনাদেরকে যে ঘটনাটি সম্পর্কে বলতে চাইবো, যে অনেকে বলছেন বা একটি ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে বলা হচ্ছে যে বেছে বেছে খুন করা হয়েছে। যদি বেছে বেছে খুন করা হয়ে থাকে, তাহলে যে তালিকা আমাদের হাতে আছে, যে তালিকা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে 26 জন, এই যে সেই তালিকা, এই তালিকাতে দ্বিতীয় নাম হিসেবে রয়েছে সৈয়দ আদিল হুসেন শাহ। হু ইজ আদিল? আদিল হচ্ছেন পেহেলগামের বাসিন্দা। তাহলে তিনি খুন হলেন কেন যদি বেছে বেছে খুন হয়? দেখুন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বেছে বেছে হত্যা হলে 26 জন নিহতের তালিকায় কেন সৈয়দ আদিল হুসেন, কিভাবে তাকে খুন করা হলো, কেন খুন করা হলো? দেখুন, জঙ্গিদের নিরস্ত্র করার সময় দুঃসাহস দেখানোর পরিণামে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে পেহেলগামেরই ওই যুবককে, অর্থাৎ যেখানেই হত্যাকাণ্ড ঘটেছে সেখানকারই বাসিন্দা এই সৈয়দ আদিল। তারই ছবি আপনাদের দেখাচ্ছি। পেহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ায় আদিল। টাট্টু ঘোড়াতে মানুষের বিনোদনের ব্যবস্থা করেন এই আদিল। কিন্তু তাকে কেন খুন করা হলো? প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পর্যটকদের বাঁচাতে এই জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আদিল। অর্থাৎ একটা কাশ্মীরের ছবি আমরা দেখলাম যে তারা জঙ্গিদের হেল্প করছিল, যারা জঙ্গিদের পালিয়ে যেতে হেল্প করছিল, যারা কিনা ওই লস্করেরই সদস্য। আর একটা কাশ্মীরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, এই সৈয়দ আদিল, যে কিনা জঙ্গিদের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, যাতে নিরস্ত্র ওই মানুষগুলোকে খুন করতে তারা না পারে, হত্যা করতে না পারে, এই পৈশাচিক হত্যা করতে না পারে। আমরা স্যালুট জানাই সৈয়দ আদিলকে এই অনুষ্ঠান থেকে, একবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ বার সৈয়দ আদিলকে আমরা স্যালুট জানাই, যে এটাই হচ্ছে প্রকৃত কাশ্মীরের ছবি। যে কাশ্মীরের রক্তাক্ত হোক চায় না এ সৈয়দ আদিলরা, তাকে আমরা সত্যি আরো একবার স্যালুট জানাই এই অনুষ্ঠান থেকে। আমি আপনাদেরকে দেখাবো এই যে ঘটনাটি ঘটেছে, কোথায় ঘটেছে। অনেকে লিখছেন সোশ্যাল মিডিয়াতে যে আমিও গেছি ওখানে। আপনিও হয়তো যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও ভাবছেন আমিও গেছি সেই জায়গায়, কিন্তু কখনো তো এরকম হয়নি। কিন্তু এর ভৌগোলিক গুরুত্ব যদি আপনারা দেখেন, এর অবস্থানগত যদি গুরুত্ব বোঝার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন কেন এখানে এই হত্যাকাণ্ড ঘটানো হলো, কেন এই জায়গাটাকে, বৈশরণ জায়গাটাকে বেছে নেওয়া হলো। আপনাদের ম্যাপ পয়েন্টিংয়ে দেখাতে চাইবো স্যাটেলাইট ম্যাপের সেই ছবির মাধ্যমে। দেখুন, আপনাদের দেখাবো স্যাটেলাইট ম্যাপ। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এইটা হচ্ছে সেই বৈশরণ ভ্যালি। এখানেই সবাই ঘুরছিলেন, ফিরছিলেন, আনন্দ করছিলেন। এই হচ্ছে সেই বৈশরণ ভ্যালি। যে যতটা জায়গা আপনারা এখানে দেখছেন, এইটা হচ্ছে বৈশরণ ভ্যালি, যেখানে এই ঘটনাটি ঘটেছে। এইটা হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প ফ্রম পেহেলগাঁও। ভালো করে দেখুন, এইটা হচ্ছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এইখান দিয়ে এই যে হলুদ রেখাটি দেখছেন, এটি হচ্ছে জাতীয় সড়ক। ভালো করে দেখুন, এইটা হচ্ছে বৈশরণ ভ্যালি ঘটনাস্থল, যাকে সুইজারল্যান্ড বলেন অনেকে, কাশ্মীরের সুইজারল্যান্ড, ভারতের সুইজারল্যান্ড বলেন।
এটা হচ্ছে বৈশরণ আসার একমাত্র রাস্তা, এখানে যে শেষ, এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনাকে এই ভ্যালিতে আসতে হবে, একমাত্র রাস্তা। তাহলে ওরা এলো কোথা দিয়ে? এই যে জায়গাটি দেখছেন, ভালো করে দেখুন, এটাকে আমি পজ করতে বলবো। সম্ভাব্য রুট, সম্ভাব্য রুট এই যে জঙ্গলটি, এই জঙ্গলের মধ্য দিয়ে তারা আসতে পারে আপাতত এমনটা অনুমান করা হচ্ছে, কারণ এইখান দিয়ে আসা কোনো মতেই সম্ভব নয়, এখানে সিকিউরিটি রয়েছে। তাহলে আসলেন কোন দিক থেকে? এই পেছনের দিক দিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে তারা ঢুকতে পারে। এই যে জঙ্গলটি দেখছেন, এই জঙ্গলের ভেতর দিয়ে তারা ঢুকতে পারেন, এইখানে ঘটনাটি ঘটেছে। আর ঠিক এই যে জায়গাটাই হচ্ছে অমরনাথ বেস ক্যাম্প, ভালো করে দেখার চেষ্টা করুন। অর্থাৎ অমরনাথ বেস ক্যাম্পের আগে একদম পাশেই কিন্তু এই বৈশরণ ভ্যালি, যেখানে এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে খুব প্ল্যান মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে বাংলার একাধিক পরিবার আজ শোকগ্রস্ত। তারা বলছেন তার পরিবারের আর্নিং মেম্বারকে তারা হারিয়েছেন, কেউ বলছেন পরিবারের প্রিয়তম সদস্যকে হারিয়েছেন। বাংলার যারা এই ঘটনায় যাদের প্রাণ গিয়েছে, যারা নিহত হয়েছেন, তাদের জন্য গোটা বাংলা আজ শোকস্তব্ধ। শোকস্তব্ধ আমি, আপনি, প্রত্যেকে। আমি শোনাবো যে তাদের পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে। দুজনের আমরা কিন্তু আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি যে এই তালিকা অনুযায়ী দুজনের নাম আমরা পেয়েছি। একজনের নাম আমরা পাচ্ছি যিনি কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, আরেকটি ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি আরও একটি নাম সমীর গুহ, এবং যদিও আরও একজনের কথা বলা হচ্ছে, যদিও এক তরফ বলছে যে তিনি বিহারের বাসিন্দা, আরেক তরফ থেকে বলা হচ্ছে তিনি কলকাতার বাসিন্দা। তবে আমরা সেই বিতর্কে যেতে চাইছি না। আমাদের বক্তব্য হচ্ছে বাংলার সঙ্গে যাদের যোগ রয়েছে বা বিশ্বের যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, প্রত্যেকের জন্য আমরা শোকস্তব্ধ। দেখুন, এই হচ্ছে বিতান অধিকারী, যার নাম গতকালই কিন্তু প্রথম সামনে আসে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ঘুরতে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। দেখুন সেই ছবি আমি দেখাবো। বিতান অধিকারীর পরিবার কি বলছে দেখুন। আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমি কথা বলতে পারছি। টিভি চালিয়েছিলাম, টিভি চালিয়ে খবরে দেখতে পাচ্ছি আমার ছেলে নাতি বৌমাকে দেখাচ্ছে। আমাদের জীবন শেষ করে দিয়েছে বাবা, জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা। নাতি আর বৌমা মোটামুটি আছে, কিছু বলতে পারছি না। এত আঘাত যে সারা জীবন করে 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 বিভিন্ন জায়গায়, কোথায় ইন্ডিয়া, কোথায় ফ্লোরিডা, কোথায় আমেরিকা, কোথায় কাশ্মীর, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে, আর আজ বাহ 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 আর আজকে আজকে বলবো বিভিন্ন দেশ ঘুরে 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 এইরকম হয়েছে। বেহালার শখের বাজারে গুহ পরিবারের শোকের ছায়া। পরিবারের একমাত্র সদস্য, প্রিয় সদস্যকে হারিয়ে শোক বিহল তারাও। আমি সেই ছবিটা আপনাদেরকে প্রথমে দেখাবো। বেহালার শখের বাজারের গুহ পরিবার, সমীর গুহ, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক। আমি আপনাদের দেখাবো তার পরিবার কি বলছেন। কল করে বলেন যে সমীর গো উনি আর নেই আর কি। তো এটাই আমাদের খবর। আর জাস্ট কয়েক সেকেন্ডসে ভিডিও কল করেছিলাম জাস্ট টু সি দেম, মানে আমার দিদিকে আর ভাগ্নিকে। তো ওরা তো একদমই ভেঙে পড়েছিল, তো সেরকম কোনো বিস্তারিত কথা বলিনি। খুবই মর্মাহত, মানে ওনারা অ্যাকচুয়ালি, মানে এটা তো খুবই আনএক্সপেক্টেড, মানে এটা তো কেউ এক্সপেক্টই করতে পারে না। হ্যাঁ, সহযোগিতা পাচ্ছেন ওনারা, সবরকম সহযোগিতা পাচ্ছেন, সেটা পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন নিরাপদে আছে। কারণ আমাকে সকালবেলাও ওনাদের ড্রাইভার আমাকে কল করেছিলেন, তো উনি আপডেট দিচ্ছেন, কারণ ওনারা তো অ্যাকচুয়ালি তো ওখানে তো সব ফোন নাম্বার
অ্যাকচুয়ালি ওখানে কাজ করে না। তো ড্রাইভারের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তারপরে তো এমনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখান থেকে কল করা হচ্ছে, আপডেট নেওয়া হচ্ছে। এখান থেকে নবান্ন থেকে কল এসেছিলো আমার কাছে, নবান্ন থেকে এসেছিলো, লালবাজার থেকে এসেছিলো কল টু নো দ্য ডিটেলস। এটা সকাল 7টার সময় আমার ফোন আসে, তারপর আমার ছেলেই ধরেছিল ফোনটা, বলে মা আন্টি কান্নাকাটি করছে, ফোনটা নাও। কথা বললাম, দেখলো কান্নাকাটি করছে, এবং তারপরে শুভাঙ্গী ফোনটা নিয়ে বলে আন্টি 2 রাউন্ড মানে 2বার গুলি মানে ছোড়ে, তারপরে ওরা ভাবে যে এটা কিসের আওয়াজ, তা বলছিল যে মনে হয় হনুমানের আওয়াজ। তো তারপরে আমি কান্নাকাটি করছিলেন বলে অতটা ভালো করে আমি শুনতে পাইনি। তারপরে বললো যে শুভাঙ্গী যে বাবাকে জিজ্ঞাসা করলো মোদি কা আদমি হ্যাঁ, তো সমীরদা তখন বললে হ্যাঁ মোদি কা আদমি হ্যাঁ, বলে একদম চোখের সামনেই বাবাকে তখন গুলি করে দেয়, মানে শ্যুট করে দেয়। আর সেখানে এরকম পরিচিত এবং বাকি যারা যে ভারতীয়রাও এইভাবে নিহত হয়েছেন তাদের জন্য এটাই বক্তব্য, মানুষ শাস্তির দাবি তো অবশ্যই আছে, যথাসম্ভব যেভাবে সম্ভব নিশ্চয়ই চেষ্টা করবো পাশে থাকার, আমাদের সামর্থ্য দিয়ে ক্ষমতা দিয়ে যেভাবে থাকার সম্ভব আমরা থাকবো। পুরুলিয়াও এক পরিবারের শোকের ছায়া, দেখাবো যে সেই পরিবার কি বলছেন, দেখুন। रास्ते में पता ना क्या ये लोग देखा मोबाइल में और बोला हम लोग को घर चलना होगा, भैया को चोट लगी है। हमें कैसे चोट लगी, कैसे लगी चोट, किसी ने मार दिया गोली, आतंकवादी सब मार दिए गोली। आपके बहू आपके पोता पोती का क्या खबर है, कुछ मिला आपको? वो अभी आएंगे शाम को, रांची एयरपोर्ट से लेने गया, मेरा लड़का जाएगा लेने। वो लोग भी हालत बहुत खराब है बाबू। নিউজ পেলাম যে দাদা গেছিল ঘুরতে, ওখানে খবরে তো মোদি ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। কে হয় আপনার? আমার দাদা। কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিল। ক্রাইম ডাইরেক্টরি বলে কখনো পারফেক্ট ক্রাইম সম্ভব নয়, অর্থাৎ যারা অপরাধ করেন, সে জঙ্গি হোক বা কোনো সাধারণ অপরাধী, তারা কোনো না কোনো ক্লু তো অবশ্যই ছেড়ে যান। যদিও এখানে এলইটি তারা ইতিমধ্যেই তাদের দায় স্বীকার করেছেন, রেজিস্ট্যান্ট ফোর্স টিআরএফ, কিন্তু এই ঘটনার আগে ঠিক 4 দিন আগে একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওটি হচ্ছে আবু মুসা নামে একজনের। এই আবু মুসা ঠিক কি বলেছিলেন এই ঘটনার ঠিক 4 দিন আগে, এই ঘটনার স্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, ভালো করে শুনুন তো ভিডিওটা। इंशाअल्लाह हम इन सब पुतलों को तोड़कर जिहाद पर इंशाअल्लाह मुत्तहिद होना होंगे। इंशाअल्लाह जिहाद के जरिए आज अल्लाह ताला बड़ी खुशखबरियां दे रहा है। बांग्लादेश के अंदर हिंदू दुनिया के मफादात दफन हो गए। शाम के पर आज मुजाहिदीन की हुकूमत है और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने, क्या दिया मुजाहिदीन ने। अल्लाह की कसम, जब हिंदुस्तान ने गाय के पुजारी ने मकबूजा कश्मीर के अंदर 35 से 370 को खत्म किया, आप मुझे बताइए क्यों खत्म किया था, किस लिए खत्म किया था? डेमोग्राफिक चेंज के लिए, मुस्लिम शनाख्त को मिटाने के लिए, मुस्लिम अक्सरियत को अकलियत के अंदर बदलने के लिए एड़ी चोटी का जोर लगाया। आपने टंकों के जरिए, तोपों के जरिए, मिसाइलों के जरिए, हेलीकॉप्टरों के जरिए, ड्रोन के जरिए, अल्लाह की कसम 10 लाख फौज के जरिए बहुत जोर लगाया कि श्रीनगर में जो गाजियों शहीदों का इलाका है, पुलवामा, पुंछ, राजौरी के अंदर राम राम कहने वालों को बात करूंगा, डेमोग्राफिक चेंज रहूंगा। जरा इस बात पर गौर करें, उसने किया इसलिए था। और 52 लाख दो मिसाइल जारी किए। শুনলেন তো মন দিয়ে, 370 ধারার কথা, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলছে আবু মুসা লস্করি তৈবার কমান্ডার। অর্থাৎ খুব স্পষ্ট, এই যে বেছে বেছে খুন করার কথা বলা হচ্ছে, লিঙ্ক আমরা খুঁজবো না, লিঙ্ক খোঁজার কাজ এনআইএর, লিঙ্ক খোঁজার কাজ আরএনএডব্লিউ, লিঙ্ক খোঁজার কাজ নরেন্দ্র মোদী, অমিত শাহের। কিন্তু গোটা ভারতবাসী আজ এক সুরে বলছে জবাব চাই, মুতোর জবাব চাই। কি বলছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, শুনুন। धर्म को निशाना बनाते हुए आतंकवादियों द्वारा किए गए कायरतापूर्ण हमले में हमारे देश ने अनेक निर्दोष नागरिकों को खोया है। इस
घोर अमानवीय कृत्य से हम सभी गहरे शोक और दर्द में हैं कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। খুব স্পষ্ট তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে আবার একটা কোনো বড় পদক্ষেপ করতে চলেছে। পুলওয়ামার পর আপনারা দেখেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই সেই আতঙ্কে কাঁপছে পাকিস্তান। ভারতবর্ষের একাধিক সীমান্তে ইতিমধ্যেই তারা আর্টিলারি বা তারা আমরা দেখতে পাচ্ছি যে গোলাবর্ষণ শুরু করেছে, কিন্তু ভয় পায় না ভারত। ভারত মুতোর জবাব দেবে। 140 কোটি ভারতবাসী আজ ভারত সরকারের এই মুতোর জবাবের জন্য অপেক্ষা করছে। কিন্তু তার আগে দেখাবো যে এই ঘটনা ঘটার পর দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বা তারা কি টুইট করেছিলেন, কি বার্তা দিয়েছিলেন দেখুন। নরেন্দ্র মোদীর টুইট আপনারা দেখাচ্ছি। তিনি বলছেন এই ঘটনার কড়া নিন্দা করি, এবং অমিত শাহ কি টুইট করেছিলেন আপনাদেরকে দেখাতে চাইব। দেখুন, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ক্ষুব্ধ লিখছেন অমিত শাহ। এই টুইট সামনে এসেছে যখন এই ঘটনা হয়, তার পরপরই তারা টুইট করে আহতদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং তিনি বলেছেন এই ঘৃণ্য কাজে জড়িত কাউকেই ছেড়ে কথা বলা হবে না। শুধু আপনাদের শোনাতে চাইব যে বিরোধী দলের পক্ষ থেকে ঠিক কি কথা বলা হচ্ছে এই ঘটনার পর, এই প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। বিরোধী দল এই মুহূর্তে কি বলছে। The Congress party is committed to coordination and cooperation with the government to eliminate terrorism and from its roots. We have consistently confronted terrorism and separatism, and our top leaders has even sacrificed their lives in this fight. So we are fighting since beginning, and you know that we have also lost our valuable lives in this fight and keep country united. এই রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন, পরিবারের সাথে বারবার কথা বলছেন। এক্ষুনি কথা বললেন, ওনার শালার সাথে ওখানেও কথা বলেছেন। ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন, ওনারা থাকেন পাটুলি, ওখানে বিতান অধিকারী সাহেব, ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছেন। আমরা সব রকম আছি, কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। সব সাহায্য আমরা করব, কিন্তু প্রাণটা কি? হ্যাঁ, সেটা তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়, কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না, নিরীহ মানুষকে খুন করা শেখায় না। যারা করেছে তারা কাপুরুষ, তারা শুধু কুলির ভাষা বোঝে। তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকাতে পারে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এই ঘটনার পর কার্যত শোক বার্তা জানিয়েছেন। বিভিন্ন রাষ্ট্রনেতাদের টুইটগুলো আপনাদেরকে একটু দেখাতে চাইব। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন, কোথাও এক্স হ্যান্ডেলে, কোথাও ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু শোক বার্তা জানিয়েছেন, এবং গোটা ঘটনায় তারা কিন্তু এক সুরে
এক সুরে তারা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে তারা পাশে আছেন। জেডি ভান্স যিনি এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখেছি যে তিনিও কিছুক্ষণ আগেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তার আগে আমি দেখাবো বিভিন্ন রাষ্ট্রনেতারা টুইট করে কি বলছেন, দেখাবো আপনাদেরকে। ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন পর্যটকদের ওপর এই হামলা অতি জঘন্য, হামলাকারীরা পাশবিক, অমানবিক এবং ঘৃণার যোগ্য, নিন্দা জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়। এরপর কারা কি বলছেন আপনাদের দেখাবো। বিভিন্ন রাষ্ট্রনেতারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের সদস্যদের সহায়তা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, এক্স হ্যান্ডেল পোস্ট। অন্যান্যরা কি বলছেন সেটাও আপনাদের চটজলদি পরপর দেখিয়ে দিতে চাইব। অন্যান্য রাষ্ট্রের নেতারা কি বলছেন, বিভিন্ন রাষ্ট্র, ইতালি থেকে শুরু করে আমেরিকা এবং অন্যান্য রাষ্ট্রনেতারাও কিন্তু টুইট করেছেন। তারাও কিন্তু ভারতবর্ষের পাশে থাকার কথা বলেছেন। এই যে ঘৃণ্য ঘটনা, সেই ঘটনায় এই যে জিহাদি কার্যকলাপ, মানুষের প্রাণ নিয়ে নেওয়া এই ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন। আমরা এই টপিক থেকে বিদায় নেব ঠিকই, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নজর না রাখলেই নয়। আপনারা জানেন যে প্রায় 26,000 যে এসএসসির 2016 সালের যারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে যায়। এখন এই মুহূর্তে গভীর জলঘোলার মধ্যে রয়েছে গোটা বিষয়টি। তারা বলছেন ওএমআর প্রকাশ করতে হবে, তারা বলছেন একই সঙ্গে আমাদেরকে যোগ্য অযোগ্যর তালিকা, টেন্টেড নন টেন্টেডের তালিকাটা প্রকাশ করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন গতকালই শিক্ষামন্ত্রী। কিন্তু তারপরেও তারা এখনও সেই অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেইগুলোর একটু আপডেট আপনাদেরকে নজরে রাখতে বলবো যে তারা কি বলছেন আজ দিনভর আমাদের প্রতিনিধিদের কাছে, তাদের কি ক্ষোভ তারা উগড়ে দিলেন, দেখুন। আপনারা দেখছেন যে আজকে যেহেতু হাইকোর্টে মামলা ছিল, তাই এসএসসির চেয়ারম্যানকে কিছুদিন কার্যত অফিসে আটকে রাখার পর তাকে আজকে ছেড়ে দেওয়া হয়, তিনি যান এবং সেই ছবিও আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখালাম। এবং এসএসসির যে চাকরির পাওয়ার যে তালিকা, সেই তালিকা, যোগ্য অযোগ্যের তালিকা, সেটা প্রকাশ করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিক্ষোভ, অবস্থান, ধর্ণা সেটা সবটাই চলছে এবং প্রায় 48 ঘন্টার বেশি সময় কেটে গেল, প্রায় 72 ঘন্টার কাছাকাছি হতে গেল, সমাধান কিন্তু এখনো অধরা। কোন পথে সমাধান, সত্যি আমাদের কাছে তার কোনো উত্তর নেই, কারণ এই উত্তর কারোর কাছেই নেই। অন্যদিকে আদালত অবমাননার মামলায় সাময়িক স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দফতর। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদি ডিভিশন বেঞ্চে এই মামলা হয়। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই, এই সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতেই যেতে হবে মামলাকারীদের। কি বলেছেন ফিরদৌস শামীম, আপনাদেরকে শোনাবো। মামলাকারী আইনজীবী, এসএসসি চেয়ারম্যানের বিহাফে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে, তাই এই কন্টেম্প কোথায় লাই করবে। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন, যে ডাইরেকশন দেওয়া ছিল সেই ডাইরেকশনগুলোর মধ্যে 3টে ডাইরেকশন শুধুমাত্র মার্জড হয়েছে, বাকি ডাইরেকশনগুলো সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম। ওএমআর শিট পাবলিশ, সেটা পাবলিক ভিউইংয়ের জন্য পাবলিশ করা, এই ডাইরেকশন কলকাতা হাইকোর্টের এই ডাইরেকশন সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে, ফলে সেই ডাইরেকশনটি মূলত কলকাতা হাইকোর্টের, ফলে কলকাতা হাইকোর্টটি এই ডাইরেকশনের এক্সিকিউশন করবে কন্টেম্প জুরিসডিকশনে। এবার একটু প্রাইমারির দিকে নজর রাখতে হবে। প্রাইমারি মামলা বুধবার সকালে শুরু হয় 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং সেখানে তাদের দাবি 2023 সালের জানুয়ারি মাসে টেটের ফল প্রকাশ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়নি। অবিলম্বে বিজ্ঞপ্তির দাবিতে করুণাময়ী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে মিছিল করে এপিসি ভবনের সামনে আসলে পুলিশ
পথ আটকায় এবং সেই সময় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। কার্যত বিক্ষোভ নগরীতে পরিণত হয়েছে বিধাননগর, যার জেরে বন্ধ হয়ে যায় সল্টলেকের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা করুণাময়ী থেকে উইপ্রো যাওয়া এবং আসার রাস্তা। কি বলছেন বিক্ষোভকারীরা আপনাদেরকে শোনাবো। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুক, আমাদের কার্বন কপি ওএমআর সবই আছে। আজকে স্বচ্ছ পেট বলে কি এই অবস্থা? কেন ইন্টারভিউ দেবেন না? যেখানে বিহারে হাজার হাজার নিয়োগ হচ্ছে, বাংলার অবস্থাটা আমাকে এমন কেন কেন রাজপথে নামতে হচ্ছে? একদম ডবল চাকরি, 1 লক্ষ চাকরি, সেগুলো কোথায়? আমরা বাংলার যোগ্য হবু শিক্ষক, আমরা কোন রাজনৈতিক দলের মতো পুষ্ট নয়। আমরা কেন 23 জেলা থেকে রাজপথে আসতে হবে এই গরমে? আমাদের বিষয়টা ভালো হোক, শিক্ষামন্ত্রী দেখা করুন। 7 বছর অপেক্ষা করার পর 23 এর রেজাল্ট বেরিয়েছে, তারপর আজ 25 সাল আমরা এখনো পর্যন্ত বসে আছি একটা ইন্টারভিউ নোটিশের জন্য। শুধুমাত্র নানা রকম অজুহাত, নানা রকম যেখানে গেছি সেখানে নানা রকম অজুহাত দিয়ে গেছে আমাদেরকে। আজ 8 মাস না 6 মাস খুব জোর হবে ওবিসি মামলা উঠেছে, তার কত আগে থেকে আমরা পাস করে বসে আছি। শুধু আমাদের একটাই কথা যে আমরা কি স্বচ্ছ বলে আমাদের হাতে ওএমআর আছে বলেই কি আমাদেরকে এই অজুহাত, এই অবহেলা? আমরা কি তাই বঞ্চনার শিকার? আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই চাই, বাস এইটুকুই দাবি আমাদের। একদিকে দেশের ভূস্বর্গ কাশ্মীরে রক্তাক্ত পরিস্থিতি, 26 জন মানুষকে গুলি করে হত্যা করে দেওয়া হলো। আর অন্যদিকে যদি কলকাতা বা রাজ্যের দিকে নজর রাখি তাহলে সেই ছবিটাও কম ভয়ঙ্কর নয়। মালদার ঘটনা, মালদার ছবিটা আপনাদেরকে আমি একটু প্রথমে দেখাতে চাইবো। মালদায় দেখুন কি হয়েছে। মালদায় এক যুবককে কার্যত বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। দুষ্কৃতীদের হামলায় যুবক খুন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক অবরুদ্ধ করে কার্যত চলে প্রতিবাদ বিক্ষোভ। মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। মালদহের সিকান্দারপুরে এই অশান্তির ছবি সামনে আসে। বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল, বারবার পুলিশকে বলেও কোনো কাজ হচ্ছিল না। এলাকার বাসিন্দারাই রাত পাহারার ব্যবস্থা করেছিল। পাহারা চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা এবং তাতেই যুবকের মৃত্যু হয়েছে। তারপর গোটা গ্রাম কার্যত পুলিশের বিরুদ্ধে আইন শৃঙ্খলার সমস্যা নিয়ে তারা রাস্তায় নেমে পড়েন এবং সেই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ মাইকিং করছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানকার ছবিটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। প্রতিবেশী যে গ্রামগুলো আছে আশেপাশের, সেগুলোতে 1 মাস ধরে প্রায় চুরির এগুলো আমরা সংবাদ শুনতে পাচ্ছি। এবার পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে, সব গ্রামে গ্রামে গার্ডের ব্যবস্থা করা হয়েছে, সব গ্রামের ছেলেকে দিয়ে। গ্রামের ভাইরা সবাই পাহারা দিচ্ছিল। 3টা ছেলে যখন চোরকে দেখতে পায় ওদের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর মানে আর কি আঘাত করে হামলা করেছে। একজন মারা গেছে আর পরবর্তী আর 2জন যে ছিল তাদের খুব সিরিয়াস অবস্থা। আজকে এরকম ঘটনা ঘটেছে, তারপরে পুলিশ প্রশাসন বলছে আমাদের ব্যবস্থা নেবে। আমরা কি করে বিশ্বাস করব? আমরা সুরক্ষা, আমাদের বাড়ির মা বোনরা সুরক্ষা নেই। আজকে একটা ছেলেকে কেটে দিল, মরে গেল। কালকে আমার বাড়িতে আছে আর অন্যজনের বাড়িতে আছে। এরকম যুবক মেয়েকে নিয়ে থাকছি, অত্যাচার করছে, কান কেটে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। পুলিশ কিছু করছে না? কিছু করে দিচ্ছে না। আরো কি করছে? পুলিশ কি করছে? পুলিশকে ফোন করছে, পুলিশ আসছে না। আর চোর পুলিশকে ফোন করছে, চলে আসছে। আজকে আমাদের গ্রামে রক্ষা করার জন্য মার্ডার হলো ছেলেটা। আমরা কোথায় বাস করছি আজকে? কোন পরিবেশে বাস করছি আমরা? কোন রাজ্যে বাস করছি আমরা? যে আমাদেরকে আমাদের নিজের সুরক্ষা নাই, আমাদের কিছু নাই। আমাদের সুরক্ষা রাখার দায়িত্ব কে নেবে? কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে, আর একজন আহত। কারণ বিগত কয়েকদিন ধরে অমৃতির হিন্দু গ্রামগুলোতে, হিন্দু বাড়িগুলোতে শুধু চুরি হচ্ছিল। গ্রামের লোক সবাই মিলে রাত পাহারার ব্যবস্থা করে। এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? গলা কেটে মারা হয়েছে। যেভাবে জবাই করা হয় মানুষকে, যেভাবে খাসি জবাই করে, বকরি জবাই করে, সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে। একজন হসপিটালাইজ, একজন মারা গেছে।
তিনটি ঘটনার ছবি আপনাদেরকে দেখালাম। একদিকে কাশ্মীরের পাহেলগাঁও, অন্যদিকে এসএসসি নিয়ে এবং একই সঙ্গে প্রাইমারি মামলা কলকাতা হাইকোর্ট, এবং এই মুহূর্তে করুণাময়ীর সামনের লেটেস্ট ছবি আপনাদেরকে দেখালাম। এবং আরেকটি দেখালাম মালদার ঘটনা। কি রোমহর্ষক ভাবুন, যে এলাকায় চুরি জোচ্চুরি আটকাতে রাত পাহারা দেওয়া হচ্ছে এবং সেই সময় দুষ্কৃতীরা এসে তাকে খুন করে ফেলছে। তারই প্রতিবাদে এলাকায় স্থানীয় মানুষরা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে কার্যত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই তিনটি ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আজকে গ্রাউন্ড রিপোর্টে আর সময় নেই, আবার দেখা হবে অবশ্যই আগামীকাল আরও অন্যান্য টপিক নিয়ে। আপনাদের অবশ্যই মতামত জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আপাতত ধন্যবাদ, নমস্কার।